হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে ঘটনাটা দক্ষিণেশ্বর থেকে পাঠায়। দক্ষিণেশ্বরের ভাইয়ের বাড়ি। ভাইয়ের বউ অনেক দিন ধরেই আমার সাথে ওনারা যোগাযোগ করছেন। আজকে যে ঘটনাটা ওনারা পাঠান, ঘটনাটা আজকে তোমরা শুধু শোনো। আমি কথা দিতে পারি ঘটনাটার মধ্যে এমন নতুনত্ব কিছু আমরা জানবো, শুনবো, যে বিষয়টা নিয়ে এর আগে হয়তো কোনো দিন তোমাদের কাছে আমি আসিনি, অথবা আমার মনে হয় না এরকম ধরনের ঘটনা, মানে সত্য, তাও রিয়েল স্টোরি তোমাদের কাছে অনেকেই হয়তো কমই বলেছে। আজকের ঘটনাটা শোনার আগে সবাইকে বলবো লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে, পাশে থেকেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। তাহলে চলো আমরা সময় নষ্ট না করে ঘটনায় ফিরি। ঘটনাটা বলেন হচ্ছে, যিনি, ওনার নাম দীপক অধিকারী। দীপক দা বলেন, আমি দক্ষিণেশ্বরের ছেলে, বেলুড়ে আমার বাড়ি। ছোটবেলা থেকে দক্ষিণেশ্বরে না জানে কতবার আমি গিয়েছি, সেটা আমি হাতে গুনে কখনো বলতে পারবো না, মনে করে বলতে পারবো না শেষ আমি কবে দক্ষিণেশ্বর মন্দিরে পা দিয়েছিলাম। কারণ যখনই ইচ্ছা করে তখনই চলে যাই। কত মানুষ দূর দূরান্ত থেকে ঘুরতে আসেন, অনেকে এখনো পর্যন্ত এরকমও আমাদের পৃথিবীতে মানুষ আছেন যারা এখনো দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে পাও দেননি। ফটোতেই ওনারা দেখেন, অথবা ফোনের এই ডিজিটাল মাধ্যমে। আজকে ঘটনাটা বলি। আমি যখন 17-18 বছর বয়স, আমার দুই মামা ব্যাঙ্গালোরে থাকেন। বাড়ি থেকে আমার মায়ের খুব ইচ্ছে ছিল যে আমার ভাইরা যেরকম বাইরে রয়েছে ব্যাঙ্গালোরে, ভালো জায়গায় চাকরি করেন, তাদের খুব ভালো একটা ফ্ল্যাট আছে, তারা খুব সুন্দরভাবে তাদের জীবনটা কাটাচ্ছে, বিয়ে করেছেন, তারা তাদের জীবনে খুব হ্যাপি। এমনকি আমার দাদু দিদা তাদেরকেও কখনো কখনো ব্যাঙ্গালোরে ঘোরাতে নিয়ে যায়, এসে মাকে বলে। তো মায়েরও ইচ্ছা হয় আমার ছেলেটাকে, মানে দীপক, আমাদের যে দাদা ভাই ওনার কথা বলছি, আমার ছেলেটাকে পাঠিয়ে দেবো। দীপক দার মা সবসময় একটাই কথা ছোট থেকে বলতেন, যে তুই বড় হবি, একটু বড় হবি, মাধ্যমিকটা এখানে পাশ করবি, কলকাতায় মাধ্যমিকটা দিয়ে তুই ব্যাঙ্গালোরে চলে যাবি। ছোট থেকে ইংলিশ মিডিয়ামে কিন্তু পড়াশোনা করেছেন দীপক দাদাভাই। যখন 19+ বয়স, তখন বড় মামার হাত ধরে ব্যাঙ্গালোরে চলে যান। ব্যাঙ্গালোরে যখন যায়, ওখানে গিয়ে একটা ভালো কলেজে ওনার বড় মামা ভর্তি করেন। দীপক দা ওখানে কিন্তু পড়াশোনা করছিলেন। দুই মামা ওখানে থাকতেন, বড় মামা আর মেঝো মামা। বড় মামা যেহেতু উনি দীপককে রেখেছিলেন, বড় মামা সবসময় বলতেন, তুই ভালো করে শুধু পরীক্ষাগুলো দে, ভালো করে পাশ কর, পড়াশোনায় মন দে, চাকরি বাকরি যা কিছু দায়িত্ব আমার, আমি বুঝে নেব। দীপকদা কিন্তু সেরকমভাবেই পড়াশোনা করেন, কথা মতো সম্মানের সাথে বড় মামার কথা রাখেন, ভালোভাবে কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হয়। বড় মামা তখন একটা কাজের জন্য ভালো জায়গায় ওনাকে কিন্তু কল দেয়, উনি সেখানে কাজ করেন। যখন উনি কাজে ওখানে যান, 6টা মাস পর ওনার জীবনে কিছু কিছু পরিবর্তন শুরু হয়। দীপকদা বলেন, আমার তখন আস্তে আস্তে, জানি না, একটা মানুষের সময় কখনো ভালো কখনো খারাপ, একভাবে তো যায় না, তখন আস্তে আস্তে আমার সময়টা না ডাউনে চলে যাচ্ছে, ভালো যাচ্ছিল না। এই সময় আমার ফেসবুকের মাধ্যমে একটি মেয়ের সাথে পরিচয় হয়। আমার পরিচয় হয়। যখন মেয়েটির সাথে পরিচয় হয়, সেই মেয়েটি আমার সাথে ভালো মন্দ কথা বলতো, কখনো রাগ করলে আমার কষ্ট হতো। এরম করতে করতে একটা সময় গিয়ে বুঝলাম যে দুজনের মধ্যে একটা মনের মিল, একটা আদান প্রদান সৃষ্টি হয়েছে, যেটা শুধু বন্ধুত্ব থাকেনি, একটা ভালোবাসায় কিন্তু রূপান্তরিত হয়েছে। আমি তখন মেয়েটিকে বলি যে, দেখো, আমি জানি না তুমি আমাকে পছন্দ করো কি না, তুমি আমাকে ভালোবাসো কি না, কিন্তু আমি তোমাকে পছন্দ করি, ভালোবাসি। দেখো, আমার বাড়ি কলকাতা, বেলুড়ে, তুমি কি আমাকে বিয়ে করবে? তাহলে বলো।
ডাইরেক্ট জিজ্ঞেস করি, কারণ প্রথম জীবনে একটা মেয়ে ওই আমার। এর আগে আমার কোনো মেয়ে বন্ধু কোনো দিন হয়নি, কলকাতায় থাকতেও না, স্কুল লাইফে। ও তখন বলল, হ্যাঁ আমি তোমাকে বিয়ে করব, আমি তোমাকে ভালোবাসি, আমাদের বাড়িতে এসে তোমার বাড়ির লোককে কথা বলতে বলো। এই কথাটা মামাকে বলতে মামা কথা বলে আমাদের বিয়েটা দিয়ে দেয়। মা বাবা সব এক হাত করে দেখাশোনা করে সবার সহমতে আমাদের বিয়েটা হয়। যখন বিয়েটা হয় তখন আমার মামা বলল, তুই তো ভালো জায়গায় একটা আছিস এখন, সেটেলমেন্ট, তুই একটা কাজ কর। যতই হোক মামার বাড়িতে বউ নিয়ে থাকাটা তো ঠিক ভালো দেখায় না, কারণ মামারও ছেলে মেয়ে আছে। বড় মামা বলল, তুই একটা ফ্ল্যাট কিনে তুই তোর বউ ওখানে থাক। আমার বউও কিন্তু তখন মাস্টার ডিগ্রি করে ও নানা রকম জায়গায় ইন্টারভিউ দিচ্ছে মাস্টারের জন্য। তো যত সম্ভব ও বলছে যে একটা জায়গা তো হয়েই যাবে, কিন্তু আমরা সেটেলমেন্ট করি যেটা, আমরা ব্যাঙ্গালোরে থাকবো কিছুটা বছর, থেকে তারপর আমরা কলকাতায় চলে আসব। কারণ বাবা মায়েরও তো বয়স হয়েছে, ওনাদেরও তো স্বপ্নর জন্যই আজকে ব্যাঙ্গালোরে গিয়ে আমি একটা এমন জায়গায় পৌঁছেছি। সেরকমভাবে একটা ফ্ল্যাট কিনি। ঘটনাটা শুরু হয় এখান থেকে। আমাদের দীপকদা বলে, যেদিনকে ফ্ল্যাটটা নিলাম, আমার বউ ওই বাড়িতে যাওয়ার পরেই আমাকে বলল, দীপক ঘরটা কীরকম না একটা। আমি বললাম কীরকম? জাস্ট সেই দিন মাত্র প্রথম ও ঢুকেছে, ঢুকেই ও বলছে ঘরটা কেমন, যেটা আমি ফিল করতে পারছি না ও ফিল করছে। আমি ওকে বললাম, কেমন মানে কেমন? তখন ও আমাকে বলল, না আমার না কীরকম একটা লাগছে। বলে রাখি, আমি যাকে বিয়ে করেছিলাম সেও কিন্তু বেঙ্গলি, বাঙালি মেয়ে। আমি তখন বললাম যে না, যেরকমই লাগুক, এটা এখন আমাদের বাড়ি, এটা আমাদের সংসার, এটা আমার নিজের, আমি কিন্তু রেন্টে নিইনি। এই ফ্ল্যাটে কোনো কিছু থাকতেই পারে না, এই ফ্ল্যাটে আর এইসব তুমি মনেও আনবে না। বলার পর যাই হোক, ও কিন্তু ওর মতো করে আস্তে 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 সংসারটা গোছাতে শুরু করে। আমি কাজের দিকে আবার ব্যস্ত হয়ে পড়ি। নতুন দাম্পত্য জীবন আমাদের ভালোভাবে চলছে। সময়টা ওকে বিয়ে করার পর যে সময়টা খারাপ যাচ্ছিল বিয়ের আগে, সেটা কিন্তু আস্তে 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 অনেকটা ভালো হয়। একদিন রাতের বেলা প্রথম আমার সাথে একটা ঘটনা ঘটে। দীপকদা বলেন, আমি রাতের বেলা উঠি ওয়াশরুমে যাব বলে, তখন ওই 2-2:30 বাজে। আমি দেখলাম আমার মিসেস ঘুমোচ্ছে। আমি উঠলাম। আমি উঠে যখন আমার যে বেডরুম, ওখান থেকে বেরিয়েই সামনেই হচ্ছে বড় একটা ডাইনিং প্লেস, ওখান থেকে ডান দিকেই, মানে আমার বেডরুম থেকে আমার ডান হাত বরাবর কিচেনের পাশে হচ্ছে ওয়াশরুম। তো আমি ওয়াশরুম যখন যাব তখন আমি লক্ষ্য করলাম আমার যে কিচেন রয়েছে বাথরুমের পাশে, কিচেনের মধ্যে আমার যে ওয়াইফ সে দাঁড়িয়ে রয়েছে। আমি তখন সোজা হেঁটে যাচ্ছি বাথরুমের দিকে। যেতে গিয়ে জাস্ট আমরা যদি এরকম হাঁটি, এরকম ধারে কেউ থাকলে ধারে কাছে, আমরা তো সেই জিনিসটা লক্ষ্য করতে পারি। জাস্ট আমি দেখলাম যে এরকম ধারে কেউ যেন দাঁড়িয়ে আছে। ভালো মতো আমি বুঝলাম যে নাইটিটা ও পরে শুয়েছিল সেই কিন্তু আমার ওয়াশরুমে যাওয়ার সময় একটা মুহূর্ত মাথায় আসেনি। আমি যখন দরজাটা খুলে উঠে আসলাম তখন আমার মিসেস আমার পাশে ঘুমোচ্ছে। তাহলে ও আমার আগে বেরিয়ে কখন গেল কিচেনে, আমার মাথায় এই জিনিসটা কিন্তু একটা সেকেন্ডের জন্য আসেনি। আমি ওয়াশরুমে যাই। ওয়াশরুম থেকে যখন আমি বেরোচ্ছি, আমি তখন আমার মনে হলো যে ও তো শুয়েছিল, বেরিয়ে আমার আগে এলো কখন? আসলে তো একসাথেই বেরোবো। আমি এটা ভাবতে ভাবতে চোখে মুখে জল দিয়ে আমি যখন আসছি, যে ও যদি কিচেনে থাকে ওকে আমি বলবো যে কি ব্যাপার, তুমি কখন বেরোলে বা কখন তুমি আসলে। তো আমি ওই মুহূর্তে দেখলাম যে না, কিচেনে কেউ নেই, অন্ধকার। তখনও অন্ধকারই ছিল, যেহেতু ফ্ল্যাট বাইরের আলোটা যেহেতু জানলা দিয়ে কিচেনের পরে, তো সেখানে ওই আলো আঁধারির মধ্যে আমি আমার মিসেসকে দেখলে চিনবো না, ওর গঠন আমি চিনবো না, এটা তো হতে পারে না। দেখলাম নেই। আমি না ঘরে ঢুকলাম, বেডরুমে আমি এসে দরজাটা ভেজিয়ে দিয়ে আমি শুলাম। আমি জানি ও হয়তো জেগে আছে, কারণ ও তো পাশে শুয়ে রয়েছে। একটু আগে আমি ওকে কিচেনে দেখেছি। আমি ওকে বললাম যে
ওর নাম এখানে একটা কাল্পনিক দিচ্ছি, দাদা ভাই যেহেতু উনি নামটা বলতে বারণ করেছেন। তো রূপা তখন বলছে, কি রূপা, তুমি এক্ষুনি কিচেনে কি করছিলে? ভেবেছে জেগে আছে, তার জন্য কথাটা বলেছে। আমরা যদি ভাবি যে না, ও তো এক্ষুনি এসে শুলো, তার মানে ও জেগে রয়েছে, তবে তো কথা বলবো। একটা মানুষ ঘুমালে তো পাগল না যে তার সাথে কথা বলবো। দেখলাম রূপা কোনো রকম কোনো কথা বলল না, মানে আমার মিসেস যখন কোনো কথা বলল না, তখন আমি বুঝতে পারলাম যে আমার মিসেস কথা বলছে না কেন। আমি হালকা করে মাথাটা তুলে ওর পাশ থেকে এরকম করে তাকিয়ে আমি দেখলাম ও তো অগরে ঘুমাচ্ছে। কেউ বলবে না যে একটু আগে ও মানে কিচেনে ছিল, হতেই পারে না, পসিবলই না, এটা পসিবলই না। আমি ওকে ডাকলাম, কারণ আমার কৌতূহল হচ্ছে, আমার মনটা অস্থির অস্থির করছে, এটা কিভাবে সম্ভব। আমি ওকে বললাম, এ রূপা, রূপা, এ রূপা, রূপা ওটা না, একটু কথা আছে। ও একটা সাইড হয়ে আমার দিকে পেছন ফিরে শুয়েছিল। ও ঘুরলো, ঘুরে বলছে, কি হয়েছে গো, রাতের বেলা কেন ডাকছো, কি হয়েছে, সকালবেলা কত কাজ আছে। আমি বললাম, না আসলে কি বলো তো, তুমি কি একটু আগে উঠেছিলে? ও আমাকে বলল, না আমি উঠিনি, বলে আবারও পুনরায় আগের মতো পাশ ফিরে শুয়ে পড়ল। আমার একটা কোথাও গিয়ে ভয় লাগা শুরু হলো, যে আমি তো পরিষ্কার দেখলাম ওর সেই নীল রঙের ছাপা প্রিন্টের নাইটি পরে কিচেনে কেউ দাঁড়িয়েছিল, পেছনটা আমি দেখেছি, আর আমার বউকে আমি চিনবো না? ও বলছে আমি উঠিনি, আর না উঠাটাই তো স্বাভাবিক, কারণ আমি আমি যখন গেছি ও তো কোনোভাবেই আমার আগে পৌঁছতে পারবে না, আমার আগে তো যেতে পারবে না, এটা তাহলে কিভাবে সম্ভব হয়, কিভাবে সম্ভব হয়? যাই হোক, আমি একদম চুপচাপ রাতটুকুনি শুয়ে পড়ি, কিচ্ছু বলিনি। কোনো রকম এপাশ ওপাশ ওপাশ করতে করতে ঘুমটা হয়। সকালবেলা রূপা আমাকে উঠে বলল, এই দীপক, কালকে রাতে কি তুমি বকছিলে গো? কাকে কি বলছিলে? আমি উঠেছি, তুমি দেখেছো, কি বলছিলে? আমি তখন বললাম যে না, আমি স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখেছিলাম, স্বপ্ন দেখে ওই ঘুমের ঘোরেই আমি, ওরকম কিছু ব্যাপার না। ওকে আমি জিনিসটা জাস্ট কথা বলে ইগনোর করি, কারণ আমি জিনিসটা বুঝতে পেরেছি কিছু অস্বাভাবিক না। আর সব থেকে বড় কথা, ও যেদিন প্রথম এই ফ্ল্যাটের রুমে যখন পা রাখে, ও নিজেই তখন বলেছিল যে ফ্ল্যাটটা ভালো না, সেই জিনিসটা আমার কোথাও গিয়ে মাথায় বসে আছে। আমি আর কোনো রকম কথা না বাড়িয়ে সোজা অফিস চলে যাই। অফিস গেলাম, ওকে বললাম সাবধানে থাকবে, কোনো কিছু হলে আমাকে ফোন করবে, আর কেউ যদি বেল টেল বাজায়, যদি নক করে, হট করে খুলবে না, পরিচয় না নিয়ে, প্রয়োজন হলে খুলবে, নাহলে খুলবে না, যেই হোক, নাহলে কেয়ারটেকারকে কল করে নেবে। সব কিছু বলে বুঝিয়ে দিয়ে প্রত্যেক দিনের মতো আমি চলে যাই। আমি অফিসে গিয়ে ওই কথাটাই বারবার চিন্তা করছি। অফিসে অনেকে আমাকে বলছে যে, কি দীপক, ক্যা হুয়া ভাইয়া তুমকো, ऐसे खोए खोए से हो, সবাই এইসব কথা বলছে। আমি সবাইকে বললাম, নেই নেই, কোই কুছ বাত নেই হ্যাঁ, ऐसे ही। তো অনেকে আবার বলছে, কি নতুন বউ, ঝগড়া হয়েছে নাকি, কি, মানে যেটা বন্ধু বান্ধব করে। তো আমি বললাম, না না, ওরকম কোনো ব্যাপার না, জাস্ট একটু বাড়ির চিন্তা হচ্ছে কলকাতার। এই সব কথা বলে আমি যেরকম করে হোক অফিস আবার শেষ হতে হতে বাড়ি আমি ছুটতে ছুটতে আসি। কারণ আমি ওকে ফোন করেছিলাম, একবার কথাও হয়েছে, একবার ফোন রিসিভ করেনি, তাও যেন মাথায় একটা কিছু ঘুরছে, একটা মনে ভয়। বাড়িতে আসলাম, আসতে বেল বাজাতে ও বললো, কে? আমি বললাম, কে আবার? আমি তোমার বর, দরজাটা খোলো। দরজা খুললো, সুন্দরভাবে সাজুগুজু করে একটা লক্ষ্মী বউর মতো ঘরে রয়েছে, সুন্দর ধূপ ধরিয়েছে। ওখানে তো অত ধূপ ধূপ সেরকম কেউ দেয় না, কারণ নানা রকম ভাষী, নানা রকম ধর্মের মানুষ থাকে। আমরা বাঙালি, আমাদের পুজো পার্বণ এগুলো তো লেগেই রয়েছে। তো যেহেতু রূপাও বাঙালি, আমি রূপাকে বললাম, রূপা সারাদিন কিরম কাটালে? রূপা বললো, বলবো বাবা বলবো, ভালোই কাটিয়েছি, কেমন আবার কাটাবো, এতই যদি খেয়াল তাহলে আমাকে রেখে কাজে যাও কেন, বাড়িতে থাকবে, সারাদিন তোমায় মিস করেছি। যাই হোক, কথাবার্তা বলার পর একটু সময় বসে দুজনে গল্প করা, মুভি দেখা, তারপরে গিয়ে রাতের ডিনার করা, করে রাতের বেলা শুই। হঠাৎ একটা ফিসফিসানির শব্দ হচ্ছে,
অনেকটা সময় হয়ে গেছে, তখন প্রায় 12:30 একটা বাজে। রূপা কিন্তু ঘুমিয়ে পড়েছে, কারণ সারাটা দিন ও ঘরের খুঁটিনাটি টুকটাক করতে থাকে। আমি তো অফিস যাই, অফিস থেকে আসি একটা সময়, আমার অতটা হেডেক হয় না, নিজের পার্সোনাল গাড়িতে যাচ্ছি আসছি। কিন্তু রূপা তো বাড়িতে প্রত্যেকটা সময় কোনায় কোনায় পরিষ্কার করতে থাকে, কারণ ও তো কোনো কাজ নেই, ও কাজের মধ্যেই থাকে। বাড়িতে কত আর ফোন করবে, আমাদের বাড়িতে কতবার ফোন করবে, ওর মায়ের সাথে কত কথা বলবে, কাজ করতে থাকে, ও তো সেরকম ঘুমায় না। এবার আমি যখন আসি রাতের বেলাটা, ও তাড়াতাড়ি শুয়ে পড়ে। সকালবেলা আমি উঠি, আমাকে টিফিন করে দেওয়া, খাবার দাবার, সারাদিনের অনেক ব্যস্ততার মধ্যে ওর থাকে, যার কারণে ও রাতে শুয়ে পড়ে। আমি ওই রাতে যখন ও শুয়ে পড়ে, তারপর আমি একটা ফিস ফিস করে কিছু ঠিক এরকম একটা শব্দ শুনতে পাই। খুব ভয় লাগে উঠতে, তবুও মনে জোর করে উঠলাম, কারণ বাড়িটা তো আমি কিনেছি অনেক কষ্ট করে, নিজের একটা ফ্ল্যাট। কি হচ্ছে ফ্ল্যাটে সেটা তো আমাকে দেখতে হবে, কারণ আমি থাকি না সারাদিন, আমার মিসেস থাকে। আমি আস্তে করে উঠলাম, উঠে যখন বেডরুমের দরজাটা খুলি, তখন আমি লক্ষ্য করলাম আমার যে ডাইনিং স্পেসটা রয়েছে ওইখানে ঠিক যেরকম রূপারই মতো সেম ড্রেস পরা একটা মেয়ে ওখানে পায়চারি করছে, মানে হাঁটাহাঁটি করছে ডাইনিং স্পেসে। আমি দেখে ওখানে সত্যি সত্যি কি বলবো, ওই সিচুয়েশনটা যার হয় সেই জানে, পুরো পাথর হয়ে গেছি যে এটা হয় কি করে। দরজাটা তো বেডরুমের আমি খুললাম, তাহলে রূপা বেরোলো কখন? আমার সাহস নেই যে আমি আবার পেছন ফিরে আমার বেডরুমের বেডের দিকে তাকাবো। যদি আমি রূপাকে দেখি রূপা বেডে শুয়ে আছে, তাহলে এইটা কি? অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর পেছনে একবার ঘুরে তাকালাম, যেই না আমি ঘুরে তাকিয়েছি রূপা তো ঘুমাচ্ছে বেডে, কারণ ও তো ছিলই না ওইটা। দেখেই যখন আমি আবার ডাইনিং স্পেসের দিকে তাকাই, তখন দেখলাম ওইখানে কেউ নেই। আমি কিন্তু 3 থেকে 4 বার হাঁটতে দেখেছি, দাঁড়িয়ে যাক না, আমার ঘুমোনো অবস্থায় আমি স্বপ্ন দেখিনি, ওখানে কেউ নেই। কি করব? রূপাকে বলবো? রূপা একা বাড়িতে থাকে, এমনিতেই অনেক কমপ্লেন করে, একা একা বাড়িতে আমাকে মিস করে, আবার এইসব বলবো? কি করব? যদি ও একটা কোনো চাকরি পেয়ে যায়, তাহলে পরে দুজনেই বাইরে থাকবো, একসাথে ফিরবো, কোনো অসুবিধা হবে না। এখন কিছু বলা যাবে না। চুপচাপ রইলাম, এসে শুয়ে পড়লাম। আবারও মনটা অস্থির করছে যে না, আবার হয়তো দরজা খুললে আমি কাউকে দেখতে পাবো। আবারও উঠলাম, দরজাটা আস্তে করে খুলে একটা চোখের আড়াল দিয়ে দেখলাম যে না, কিচ্ছু নেই, পুরোটাই ফাঁকা। কোন সময় জানি না, আস্তে আস্তে শুয়ে থাকতে 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 একটা সময় ঘুমিয়ে পড়ি। সেই দিনের মতো, সেই দিনের রাতের মতো আমার সেই দিনের ভয়টা শেষ হয়। সকালবেলা আমি রূপাকে বললাম, রূপা তুমি একটা কাজ করো, আজকে না তোমার ওই বান্ধবী আছে, ওর তো বাড়ি ওখানেই, তোমার এক বান্ধবীর বাড়িতে নাম নিয়ে বললাম, ওর বাড়িতে চলে যাও। ও কদিন ধরে তোমাকে বলছিল না, তুমি বলছিলে দেখো আমি তো যেতে পারবো না, রূপা বললো তোমাকে আমাকে দুজনকে ছুটিতে যেতে বলেছে, ও রান্না করে খাওয়াবে। আমি বললাম দেখো আমার ছুটি কবে হবে, আমি যেতে পারবো না, তুমি চলে যাও, একা একারা থেকো না। যাই হোক, ও বললো আমি চলে যাব। আমি ওকে টাকা দিয়ে আসলাম যে পাবলিক ট্রান্সপোর্টে করে চলে যাবে। একটা সময় গিয়ে ফোন করলাম, যেন মাথায় একটা চাপ, মাথায় একটা চিন্তা, ঠিকমতো কাজ করতে পারি না। ফোন করতে ও বলল এ না আমার বান্ধবীর সাথে কথা বলো। মনটা নিশ্চিন্ত হলো, শান্তি পেলাম যে ও বাড়িতে নেই। যাই হোক, সেই দিনকে ও আমাকে ফোন করলো যখন আমি অফিস থেকে সন্ধ্যেবেলা বার হলাম। ও আমাকে ফোন করে বলল, দীপক একটা সারপ্রাইজ আছে, বাড়িতে এসো। বাড়িতে আসলাম তড়িঘড়ি করে, মানে সারপ্রাইজটা তো কখনো ভয়ের হয় না, কিন্তু আমার ওটাও ভয় লাগছে, কি বলবে, কি হবে। বাড়ি আসলাম, আমাকে তখন রূপা বলল জানো তো আমি একটা চাকরি পেয়েছি। ওফ, সেই কথাটা শুনে না মন প্রাণ আত্মা যেন সত্যি, মানে কি বলবো, শান্তি পেলাম যে ও একটা চাকরি পেয়েছে। আমি বললাম তাই নাকি, খুব ভালো কথা, তা কবে থেকে জয়েনিং করবে? বললো সামনের মাসে 5 তারিখে যেতে বলেছে।
আমি বললাম খুব ভালো কথা গো। আমি যে কি খুশি হয়েছি, মাকে বাবাকে ফোন করে সবটা বললাম। ও ওর বাড়ির লোককে বলল, ওর বান্ধবীরা তো জানতোই, ও তার আগে সবাইকে বলে দিয়েছে। যাই হোক 3-4 দিনের ব্যাপার। এবার তারপর তো রূপাও থাকবে না, আমিও থাকবো না। এইবার আমি ওকে কথাটা বলবো। তো এই বলবো বলবো করে 2 দিন যায়। 3 দিনের দিন রাতের বেলা হঠাৎ আমি ঘুমাচ্ছি, তখন যেন মনে না আর ভয়টা লাগতো না, একটা চিন্তা যেন কমে গেল। কারণ রূপা এখন চাকরি পেয়েছে, রূপা চাকরিতে যাবে, আমিও বাড়িতে থাকবো না, আর কি হবে, আর কোনো ঝামেলা নেই। রূপা রাতের বেলা চিৎকার করে উঠলো। আমি উঠেই রূপাকে দেখলাম, হ্যাঁ রূপা তো আমার পাশে নেই। আমি ছুটে যখন বেডরুমের দরজাটা খুলি, রূপা দেখলাম চিৎকার করে যত সম্ভব জ্ঞান হারায়। ও ডাইনিং স্পেসে একদম লুটিয়ে পড়ে আছে। ওকে কোনো রকমে চোখে মুখে জল দিয়ে তুলে আমি এনে বেডে শোয়ালাম, বেডরুমে। আমি বললাম কী হয়েছে বলো। ও কিছু বলছে না, শুধু গোল গোল করে ভয়ে মুখটা বিভীষিকার মতো একদম নিস্তব্ধ হয়ে গেছে, আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি বললাম কি হয়েছে তোমার বলো তো, এরম করছো কেন তুমি, কি প্রবলেম? তখন আমাকে রূপা বলল, "উম, জানো তো আজকে না আমি প্রচণ্ড ভয় পেয়েছি গো। আমি না তোমাকে ঠিক বলতে পারবো না। আমি জানো তো একটা পায়ের নুপুরের শব্দ পাই, মনে হচ্ছে যেন এই ডাইনিংয়ে কেউ হাঁটা চলা করছে। আমি তোমাকে প্রথম দিন বলেছিলাম না এই বাড়িটা ভালো না গো, ফ্ল্যাটটা ভালো না। আমি একা একা যখন থাকি অনেক সময় না মনে হয় যেন ওয়াশরুমে কেউ স্নান করছে, কেউ মনে হয় বাথরুমের গেটটা থাপ থাপ করে জোরে জোরে হাত দিয়ে নাড়াচ্ছে, মনে হয় যেন কেউ কখনো ঘর ঝাড় দিচ্ছে। আবার বাসনগুলো বেসিনের মধ্যে রাখা থাকে, কেউ যেন মনে হয় বাসনগুলোকে নাড়াচাড়া করছে। আমি বললাম কই, তুমি তো এতদিন আমাকে এসব কথা বলোনি। বলছে না, তোমার চিন্তা হবে আমি বাড়িতে একা থাকি তাই বলিনি। আমি মনে মনে ভাবছি ভগবান, এর আগে তুমি অনেক কিছু জানি, আমিও তো বলিনি তুমি একা থাকো বলে, সেগুলো আমি বলিনি। ওই মুহূর্ত আমি ভাবছি। আমি বললাম কী দেখেছো তুমি? তখন ও আমাকে বললো যে পায়ের নুপুরের আর হাঁটাহাঁটির শব্দ পেয়ে ও বাইরে বেরোয়। যখন ও বাইরে বেরোয় তখন ও পরিষ্কার দেখে যে ওদের ডাইনিং স্পেসের ওখানটা কেউ একজন মহিলা, যার চুল ছাড়া আর মানে একটা নোংরা, একদম অস্পষ্ট তার চেহারা আর কাপড় পরা, পেছন দিক দিয়ে দেখে তার চুলটা মেঝেতে লোটাচ্ছে টাইলসের মধ্যে। আর ওই মহিলাটা বসে কিছু একটা মন্ত্র পাঠ করছে। রূপার যে মহিলাটিকে দেখছে তার মুখ দেখতে পাচ্ছে না, কারণ তার পেছনটা দেখছে, চুল ছাড়া অবস্থায় সে বসে রয়েছে মেঝেতে, চুলটা লোটাচ্ছে। রূপা তখন গিয়ে ওই যখন ওরকম দৃশ্য দেখে যে ফিস করে কিছু একটা বলছে, যার হাতের নখগুলো অনেক বড় বড়, কারণ যেরকম কেউ ধরো ব্ল্যাক ম্যাজিক করে, বসে ক্যান্ডেল জ্বালিয়ে ঠিক সামনেটা মনে হচ্ছে ওরকম একটা আলোকিত কিছু একটা জ্বলছে। যাই হোক একটা সময় গিয়ে যখন রূপা সামনে এগিয়ে যায় তখন নাকি যে অভয়ব, আমরা অভয়ব সেটাই বলবো, অভয়বই বলবো, সে রূপার দিকে ঘুরে তাকায়। যখন ঘুরে তাকায় রূপা দেখে তার বিদিখিচ্ছিরি কুৎসিত জঘন্য একটা মুখ, যে একদিকে পুরো মাংস নেই, একটা চোখ বেরিয়ে এতটা ঝুলছে, একদম রক্ত শুকিয়ে গেলে আর মাংস শুকনো হয়ে গেলে যেরকম হয় ঠিক সেই রকম। রূপা দেখে জ্ঞান হারায়। এইবার আমাদের পরের দিন দিয়ে কাজ শুরু হলো জানা যে ওই বাড়িতে অ্যাকচুয়ালিও যে ফ্ল্যাটটা আমাকে দিয়েছিলেন, এর আগে কোনো রকম কোনো অভিজ্ঞতা ওই ফ্ল্যাটে হয়েছে কি না, আমার মতো কেউ কিনে কিছু ঘটে গেছে ছেড়ে দিয়ে কি চলে গেছে আমি জানি না। মালিককে সোজা ফোন করি, মালিক আসে। মালিককে আমি বললাম সব কথা। মালিক আমাকে বলছে, বাড়ির যে ওনার, সে বলছে যে না না এরকম তো কোনো ব্যাপার না, কিন্তু অ্যাকচুয়ালিও তোমাদের সাথে এরকম কেন হচ্ছে কি জানি, তোমরা তো বাঙালি, বাঙালিরা এসব জিনিসটা জাদু টোনা এইসব জিনিস তো অনেক তোমরা করো, হতে পারে তোমাদের মধ্যে ওই জন্য এই জিনিসটা এফেক্ট করছে। তখন বলছে আপনি কি ফালতু কথা বলছেন, এখন বাড়ির ওনার আমি, আর আমি বাঙালি বলে আমরা জাদু টোনা টুক টাক এইসব আমরা করি, আপনি কি আজে বাজে অসভ্য ভাষায় কথা বলছেন, এগুলো কি নোংরা কথা বলে সেই আগের এক্স মালিকের সাথে বাড়ির প্রচণ্ড ঝামেলা হয়।
তো আর কোনো রকম কথা বাড়ায়নি, শুধু একটাই কথা ঠেট দিয়ে দীপকদা বলেন যে আমি এর শেষ দেখে ছাড়বো, আমি সবাইকে এর বিষয় জানবো এখানে কি হয়েছিল। তো সে ফোন কেটে দেয়। এইবার দীপকদা আর রূপা দি ওনারা দুজন শুরু করে ওই বাড়ির বিষয় সত্যিটা খোঁজার জন্য সবাইকে জিজ্ঞেস করতে থাকে। কেউ বলে না এখানে তো আগে কেউ ছিল না, কেউ বলে হ্যাঁ একজন তো ছিল, কেউ বলে একটা মেয়ে এখানে মারা গেছে। খোঁজ করতে 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 সত্যি খোঁজটা যেদিন পায় সেই দিনকে জানতে পারে যে ওই ফ্ল্যাটে মা, মেয়ে আর বাবা তিনজন ভাড়া থাকতো। এই দীপক দাদাভাইদের যাওয়ার আগে 3 বছর আগে, 3 বছর আগে ছিল, 3 বছর ধরে পুরো বন্ধ ছিল, ওরা ঢুকবে বলে পরিষ্কার টরিষ্কার করে দেখানো হয়, তারপর বিক্রি করে দেওয়া হয়। নাহলে সেই যার অ্যাকচুয়ালি পুরো ফ্ল্যাটটা তার তো অনেকগুলো রুম আছে, ওরকমভাবে সে কখনোই অল্প কিছু টাকার জন্য ওই অত সুন্দর ফ্ল্যাট ওরকম বাইরে অল্প টাকায় পাওয়া যায় না। যাই হোক, পরে জানতে পারে যে বাবা, মেয়ে, মা তিনজনে থাকতো। মেয়েটা না এইসব জাদু টোনা, ব্ল্যাক ম্যাজিক এইসব জিনিসগুলো শিখছিল। শিখতে শিখতেই কোনো জিনিসকে ও জাগিয়ে ফেলেছিল। দেখো আমাদের পৃথিবীতে তো শুধু মানুষ ঘুরে বেড়ায় না, যেরকম পশু পাখি আছে, মানুষ আছে, সেরকম কিছু অশরীরও আছে যাদেরকে আমরা সচরাচর দেখতে পারি না। তো এরকমই কোনো জিনিসকে চ্যালেঞ্জ করে ফেলেছিল, যার কারণে তার মৃত্যু হয়েছিল। যখন রাতে সে হোম যজ্ঞ পুজো করতো, রাতের বেলায় কিন্তু সেই বাড়ির মেয়েটার, মানে যেই বাড়িতে এখন দীপক দ্বারা ছিলেন ঘটনাটার সময়কালে, ওই বাড়িতেই সেই মেয়েটা কিন্তু মারা যায়। আর কি করে মারা গেছিল? শীতকাল ছিল আর চোখ বন্ধ করে কোনো একটা মন্ত্রবীজ পড়ে ধ্যান করছিল। ওই সময় পুরো শরীরে আগুন লেগে যায়। আর এমন আগুন লাগে মানে কিছু মিনিটের মধ্যে দাউ দাউ করে ধরে শরীরটা পুরো ঝলসে যায়। মানে মা বাবা যে আসবে কিছু করবে বা অত সময় দেয়নি, মেয়েটি মারা যায়। তো যেই উনি ব্ল্যাক ম্যাজিক করতো তার জন্য ওখানে সবাই বলে যে ওই বাড়িতে কেউ টিকতে পারে না। ওই বাড়িতে জানতে পারা যায় পরে যে ওই বাড়িটা অ্যাকচুয়ালি ওরকম ফাঁকা পড়ে থাকে, কেউ থাকতে পারে না। থাকলে পারে তাদের সাথে কিছু না কিছু তো ঘটনা ঘটে। তো দীপক দাদাভাই ওই সময় ওই দিন মানে মনস্থির করেই নেয় এই ফ্ল্যাটে আমি আর থাকবো না। তারপর যাই হোক কিছুদিন সময় নিয়ে 6-7 মাস কোনো রকম থাকে, একটা কাজের মেয়েকে সব সময় কাছে রাখতো। বাড়িতে তিনজন থাকতো, যাতে দুজনেই একটু ভীতু, একটু সাহস হয়। তিনজনে থাকলে দেখবে অনেক কিছু বাধা কেটে যায়, হয় না? তিন মাথার মোড়ে কেন কাজ করতে বলা হয়? তিন তিনজন তিন মাথা, এগুলো একটা বিশেষত্ব আছে। যাই হোক তারপরে পুরো একদম আমাদের কলকাতায় দীপকদা তার মিসেসকে নিয়ে চলে আসে। এই ছিল আমাদের ঘটনা। কেমন লাগলো অবশ্যই জানাবে। তাহলে চলো আজকে আমরা কমেন্ট পড়বো। আমাদের প্রথম কমেন্ট করেছো বনানী কর্মকার দিদিভাই, বলেছো কেমন আছো? আগের তুলনায় অনেক ভালো আছি দিদিভাই। জয়িতা বলেছো আমার বাড়ি বজবজ। নীলিমা সিংহ বলেছো কিছু বলনি, ও লিখেছো। আচ্ছা, তারপরে আমাদের গোপাল দাস কমেন্ট করেছো। এস পুরো কায়স্থ বলেছো আমি গৌহাটিতে থাকি। ময়না দত্ত বলেছো জয় বড় মায়ের জয়, জয় বড় মায়ের জয়। তারপরে আমাদের দেবস্মিতা চক্রবর্তী বলেছো সোনা বিজেপি আসলো, তুমি আরো ভালো ভালো গল্প দিও। আমার তো কাজ, আমি তো দেবই। তারপরে নীলিমা সিংহ বলেছো ঘটনাটা খুবই ভালো, আমি ঝাড়খণ্ড থেকে। আচ্ছা, ঝাড়খণ্ড খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। তারপরে দেবিকা রয় বলেছো শ্যামনগর থেকে দেবিকা রয়। আচ্ছা। তারপরে ঝুমা চ্যাটার্জি বলেছো সোনা বোন তুমি তো জানো আমি উত্তরপাড়া হুগলি থেকে দেখছি, যেখানে আছে জয়কৃষ্ণ লাইব্রেরি। যাক অপেক্ষা করছিলাম তোমার গল্প শুনতে। তোমার বাবু কেমন আছো? আমি ভালো আছি। হ্যাঁ, সবার কমেন্ট পড়ি, শুধু আমার নাম নিও। হ্যাঁ অবশ্যই, আমি নামও নিলাম, কমেন্টও করলাম। ঝুমা চ্যাটার্জি দিদিভাই। তারপরে সুদীপ রায় বলেছো হাওড়া ইছাপুর থেকে। হোয়াইটিং বোন বলেছো লাভ ইউ টু বনু। আচ্ছা। তারপরে মধুমিতা ভৌমিক বলেছো তোমার ঘটনা বলার নমুনাটি আমার খুব ভালো লাগে সোনা বোন, যেন মনে হয় অন্য মানুষের জীবনে নয়,
তোমার জীবনে ঘটে যাওয়া ঘটনা। তারাপীঠের ঘটনাটা সত্যি খুব ভয়ের ছিল, মন্ত্রীর সাহস আছে বটে। যাই হোক, ভালো থেকো আর সুস্থ থেকো সোনাবন। জয় বড় মায়ের জয়। সাহস যদি ওখানে দুজন হারিয়ে ফেলতো তাহলে পারে তো তারা ওখান থেকে ফিরে আসতে পারতো না। যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতে সাহসটাই সব থেকে বড়। সাহস যেখানে নেই সেখানে আমি মনে করি মানুষ মৃত। তারপরে হচ্ছে ডালি দেবনাথ দিদিভাই বলেছো, সোনামা ঘটনাটা খুব ভালো লেগেছে তোমার মধুর কণ্ঠে। সুমনা ভট্টাচার্য বলেছো ফ্রম হাওড়া। শম্পা মিত্র বলেছে চলে এলাম দিদিভাই ঘটনা শুনতে। অবশ্যই আসবে। তারপরে কমেন্ট করেছো দেবরতী মিত্র, আমি বেহালা থাকি। আচ্ছা। আয়ান হালদার তারপর কমেন্ট করেছো সৌমেন মহাপাত্র, অনেকদিন পর মেসেজ করলাম, গল্প শুনি, মেসেজ করা হয় না। কেন হয় না? অবশ্যই মেসেজ করবেন। মেসেজ করলে একটা নিজেদের মধ্যে যোগাযোগ থাকে, তাহলে তো বুঝতে পারবো আপনি আমার পরিবারের একজন বা আপনাদের পরিবারের আমি একজন। প্রত্যেক দিন আলাপটা থাকলে সবারই ভালো হয়। আপনার চ্যানেলে আমি ফার্স্ট থেকেই আছি, আমি জানি, চিনতে পেরেছি। তারপরে আমাদের কমেন্ট করেছো প্রণতি বুইয়ান ফ্রম আসাম দিব্যগড়। আচ্ছা। তারপর পাপ্পু ভাই বলেছো ভালো আছি দিদি, আমি আজকে হুগলি থেকে শুনছি, তোমার শরীর কেমন আছে? আগের থেকে ভালো আছে। জয় বড় মায়ের জয়। জয় বড় মায়ের জয়। কিষাণু মান্না বলেছো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চলে আসলাম ঘটনা শুনতে। খুব ভালো, প্রত্যেক দিন আসবে। তারপরে সোনু বলেছে আমি সুরাট গুজরাট থেকে দেখছি। আচ্ছা, খুব সুন্দর জায়গা সুরাট, যদিও আমি যাইনি, তবে আমি ভিডিও দেখেছি। তারপরে চৈতালি রায় বলেছো ভালো লাগলো দিদি ভাই। পিন্টু ঘোষ বলেছো দারুণ লাগলো। আর রূপা দে বলেছো আমি নবদ্বীপ থাকি। আমি তো জানি। তারপরে আমাদের কমেন্ট করেছে চৈতালি চক্রবর্তী, দারুণ লাগলো দিদি। সৈনী রয় বলেছো আন্টি ঘটনাটা ভালো লাগলো, খুব ভালো। তারপরে আমাদের শ্রাবণী হাজরা দিদিভাই বলেছো কেমন আছো দিদিভাই তুমি? আমি বাগনান থেকে শুনছি। আচ্ছা। অসীম দাস বলেছো সত্যি খুব ভয়ঙ্কর ঘটনা ছিল। সুমনা ভট্টাচার্য বলেছো ওরে বাবা খুব ভয়ের। রেখা অধিকারী দিদিভাই বলেছে গুড মর্নিং ডিয়ার সোনাদি ভাই, আবারও চলে এলাম ঘটনা শুনতে দমদম থেকে। অবশ্যই আসবে ঘটনা শুনতে। সন্তোষ দুনিয়া বলেছো আমি মধ্যমগ্রাম থেকে শুনছি দিদিভাই, আমরা সবাই খুব খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। তোমার শরীর কেমন আছে দিদিভাই? জয় বড় মায়ের জয়। সবাইকে জয় বড় মায়ের জয়। সবার মায়ের আশীর্বাদ সবার উপরে থাক। এখনের মতো আসবো, সবাই খুব ভালো থেকো, টাটা।